আপকি আদালতে ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ জেপি নাড্ডার ওপর অভিযোগ হলো যে উনি মাঝে মাঝেই সহযোগী দলের গলা টিপে ধরেন। নাড্ডাজি, বিহার থেকে আপনি রাজনীতি শুরু করেছিলেন। এখন মানুষ বলে আপনি অর্ধেক বিহারি। অনেক পরিশ্রম করেছেন। আপনি বিহারের সরকার তৈরি করেছিলেন। মোদিজি বলেছেন, নাড্ডাজি আপনি এগিয়ে চলুন, আমি সাথে আছি। কিন্তু সেই সরকারই হাতছাড়া হলো। আমি কখনো কারুর গলা টিপে ধরিনি, আমি কারুর শ্বাসরুদ্ধও করেও রাখিনি। আমি সবাইকে একটা একটা যে ফ্রেমওয়ার্ক তৈরি আমি হয়। একটা একটা করে উদাহরণ আপনাকে হ্যাঁ, দিচ্ছি। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন, আর আপনি ইলেকশন চলাকালীন বলতেন বিহারের সবথেকে বিশ্বস্ত নেতা হলেন নীতিশ কুমার, আমাদের সাথে আছেন, উনি হলেন আমাদেরই থাকবেন, আর উনি বদলে গেলেন। ওয়ান ফাইন মর্নিং এখন আপনি যখন শব্দটা বলেই ফেলেছেন, তো হ্যাঁ, হ্যাঁ বদলে গেলেন। হ্যাঁ, বদলে হ্যাঁ গেলেন। বদলে গেলেন। মানে নিজের কথার খেলাপ করলেন। কিন্তু আমরা ওনাকে পাঠাইনি। বিধানসভাতে ওনার সংখ্যা ছিল মোটামুটি কত না ৪৩ ছিল। আমাদের সংখ্যা ছিল ৭৪ at that point of time. Today it is 78. আমাদের সংখ্যা উনার চেয়ে যথেষ্ট বেশি। কিন্তু তা সত্ত্বেও আমরা নীতিশবাবুকে মুখ্যমন্ত্রী বানিয়েছি। উনি যখন আমাদের ছেড়ে চলে গেলেন, তার ১ সপ্তাহ আগেই আমি আর অমিত শাহ বাবু দুজনেই পাটনায় গেছিলাম। আর নীতিশবাবু হলেন আমাদের লিডার। এটা আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম। স্পষ্ট রূপে বলে দিই। বিহারের দৃষ্টিতে উনি হলেন লিডার। হ্যাঁ, কারো যদি নিজের ছায়া দেখে তার ভয় করে, যদি আমাদের উন্নতির দৃষ্টিতে কারো যদি মনে হয় যে পার্টির কাজ উনি বন্ধ করে দেবেন, তাহলে এটা সম্ভব নয় কিন্তু। এখন দেখুন, আপনার পার্টি তো বেড়েই যাচ্ছিল, আর ওনার পার্টি ছোট হয়ে যাচ্ছিল। তাহলে ভয় কি পাবেন না, না? সেটা তো ওনার কাজ এটাকে বড় করে তোলা। উনার কারণে আমরা ছোট হয়ে থাকবো এটা তো আমাদের কাজ নয়। আমাদেরকে তো বড় হতেই হবে। কিন্তু হ্যাঁ, উনাকে সম্মান দিয়ে আমরা বড় হচ্ছিলাম। আর আমরা আজও কথাবার্তার দরুন যতটা একটা সময়ের সঙ্গীর সাথে ব্যবহার করা উচিত সেটা আমরা ভালো ব্যবহার দেখুন, করেছি। ওনার পার্টির নেতা হলেন লল্লন সিং। উনি সেই সময় বলেছিলেন যে যদি আমরা বিজেপির সঙ্গ না ছাড়তাম, আমরা যদি এনডিএ থেকে বাইরে না বেরোতাম, তো আমাদের সরকার উল্টে যেত। তাই আপনি ওনার সরকার বদলানোর আগেই বিহারের কাকাবাবু বদলে গেলেন। না আসলে উনার স্বভাব রজতবাবু আপনি আপনি একদম ঠিক বলছেন। আমি আপনাকে বলছি যে সম্মান উনি আমাদের সঙ্গে বোঝাপড়া করে অ্যাজ এ চিফ মিনিস্টার পেয়েছেন, সেটা উনি কোনোদিনই পাবেন না। আপনারা সবাই জানেন যে আজ উনার কি পরিস্থিতি আজ। এখন এই কিছুদিন আগেই প্রশান্ত কিশোর বলেছিলেন যে নীতিশ কুমারজি এত চিন্তিত রয়েছেন নতুন অ্যালায়েন্সে যে উনি আবার বিজেপির সঙ্গে সম্পর্ক গড়তে চান। আমরা কোনো যোগাযোগ করিনি। আমাদের সাথে উনি কোনো সম্পর্কও করেননি। আমাদের কোনো অভিসন্ধিও নেই সম্পর্ক গড়ার। আমরা সবাই ওনার সাথে কাজ করেছি। যতদিন কাজ করেছি, ভালোমতো কাজ করেছি। উনি ছেড়ে চলে গেছেন। ওটা ওনার সিদ্ধান্ত ছিল। সেজন্য ওনাকে ধন্যবাদ। আমরা আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোটামুটি সম্পূর্ণ শক্তির প্রয়োগ করছি। আর বিহারে আমি একাই এগিয়ে যাব, এই কথাটা আমি মাথায় রাখি। আর আমাদের বাকি এনডিএ এর যারা সঙ্গীরা রয়েছে তাদেরকে নিয়ে চলব। দেখুন, এটা নয় তো যে আপনি ওনার জেডিইউকে ভেঙে ফেলবেন। সবার নিজের পরিবারকে সামলে রাখার দায়িত্ব তাদের নিজেদেরই। যদি কেউ আমাদের এখানে আসতে চায় তাহলে তো আমরা তাকে আটকাই না। কিন্তু আমরা ভাঙচুর করি বা ভেঙে ফেলি সেটা নয়। দেখুন এটা খুবই একটা ইন্টারেস্টিং পার্ট। আপনি আপনার পরিবারকে সামলাতে পারছেন না। বলছেন আমরা সুযোগের সন্ধানে রয়েছি। এটা ভুল কথা। এই অভিযোগটা তো উদ্ধব ঠাকরেরও আছে। উনি বলেন যে কথা দিয়েছিল যে আড়াই আড়াই বছর ধরে সিএম থাকবেন, কিন্তু আপনি কথা রাখেননি। আর উদ্ধব ঠাকরে সেই সময় স্টেটমেন্ট দিয়েছিলেন যে ভারতীয় জনতা পার্টি আমার পিঠে ছুরি মেরেছে। দেখুন এটা একদম ভুল কথা। উনি 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 বিজেপির সাথে বেইমানি করেছেন। বিধানসভার ক্যাম্পেইন চলছিল। এই ক্যাম্পেইনে সব জায়গায় সবকটা মঞ্চে বলা হয়েছিল দেবেন্দ্র ফডনবিসকে মিনিস্টার রূপে আমরা প্রজেক্ট করেছি। উনার নেতৃত্বে ভোটে লড়া হচ্ছে। ঠিক আছে তো? উনার নেতৃত্বেই প্রত্যেকটা জায়গায় ভাষণ দেওয়ার সময় বলা হয়েছে যে ওপরে দিল্লিতে নরেন্দ্র মোদী বাবু আর নিচে দেবেন্দ্র। উনার শিবসেনার সমস্ত বড় নেতারা মঞ্চে উপস্থিত থাকতেন। কেউ কোনো সময় অবজেকশন করেনি। কোনো মঞ্চে আড়াই আড়াই বছরে কোনো কথাই হয়নি। পিঠে তো ছুরি উনি আমাদের মেরেছেন। আর এক প্রকার বেইমানি করেছেন। উনি সোজাসুজি চিফ মিনিস্টার হওয়ার জন্যই আসলে উনি লালায়িত ছিলেন আর কিছু নয়। উনার জীবনের অনেক বড় ইচ্ছে ছিল যেটা পূরণ হচ্ছিল। এটাই কিন্তু উনার চরিত্র। দেখুন নাড্ডাজি, এখনো তো আপনি একজন শিব সৈনিককে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, একনাথ শিন্দেকে। হ্যাঁ। তাহলে আগে যদি উদ্ধবজিকে বানিয়ে দিতেন তাহলে কোনো ঝগড়াই হতো আমাদের না। এখানে অ্যালায়েন্সে দেবেন্দ্র ফডনবিসকে সামনে রেখে ইলেকশন লড়া হয়েছিল। এই কারণে দেবেন্দ্র ফডনবিসকে আমরা মুখ্যমন্ত্রী রূপে প্রজেক্ট করতাম। আপনি যখন এই একনাথ শিন্দে বাবুর কথা বলছেন তাহলে তো এটা নতুন অ্যালায়েন্স হলো, তাই না? এই নতুন অ্যালায়েন্সে তো শুধু উনি মুখ্যমন্ত্রী হতেন। দেখুন, শিবসেনা ছোট হয়ে যাচ্ছিল, এখানেও একই অবস্থা। আর ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে বড় হয়ে যাচ্ছিল।
তাই ওনার তো ভয় হয়েছিল না যে আমাদের পার্টি খেয়ে ফেলবে ওরা? দেখুন, ওনাকে আমি টিউটর করি, ওনাকে আমি মানে পরামর্শ দিই, এটা আমার কাজ নয় কিন্তু। কিন্তু ওনাকে এটা দেখতে হবে যে উনি কেন ছোট হয়ে যাচ্ছেন? বড় হওয়ার জন্য ওনাকে নিজেকে কিছু কাজ করতে হবে। যতদূর ভারতীয় জনতা পার্টির প্রশ্ন, আমরা বড় হতে গিয়ে আর আমাদের নিজেদের স্প্যান বাড়ানোর জন্য, আমাদের এরিয়া বাড়ানোর জন্য, আমাদের লোকজনকে বেশি থেকে বেশি পরিমাণে বাড়ানোর জন্য আমরা কোনো প্রচেষ্টার ত্রুটি রাখব না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস নিয়ে চলবো আর এই দেশের ভেতর রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। নাড্ডাজি, উনি ছোট হচ্ছিলেন কিন্তু ধীরে ধীরে ছোট হচ্ছিলেন। আপনি তো এক ঝটকায় ৪০ জন এমএলএ ভেঙে একদমই ছোট বানিয়ে দিলেন ওনাকে। পরিবারকে সামলানো কার কাজ ছিল? আমি কি আদৌ ছোট করেছি নাকি? উনি এসে সরকার বানাতে ইচ্ছুক হয়েছিলেন, ভালোমতো কাজ করছেন। মহারাষ্ট্র আবার রীতিমতো আবার ট্র্যাকে ফিরে আসছে, উন্নতির দিকে এগিয়ে আসছে। করাপশন ফ্রি গভর্নমেন্ট হয়ে মানুষের সেবায় জুটে রয়েছে। আর ভালো কাজের জন্য আমরা বোঝাপড়া করেছিলাম। আপনার দেখা উচিত ছিল নিজের দলকে, আপনি যখন জানতেই পারলেন না, তাহলে আমরা কি করব? আপনি যদি আপনার মন্ত্রীদের সঙ্গে দেখা না করেন, আপনি আপনার মন্ত্রীদের কয়েক ঘন্টা বসিয়ে রাখেন, আপনি আপনার সঙ্গীদের সাথে কথা না বলেন। দেখুন, উনি বলেন যে সিন্দেজির সাথে তো ৭-৮ জন এমএলএ ছিল, আর বাদবাকি এমএলএদের দেবেন্দ্র ফডণবীস টাকা দিয়ে, ওনারা বলেন খোখা দিয়ে কিনেছিলেন। এবার আপনি যখন কারোর ওপর অভিযোগ করবেন, আপনার সঙ্গে আমি দাঁড়াইনি তাই আমি দুর্নীতিমুক্ত হয়ে গেলাম। এটা তো আর হয় না, না। কিন্তু দেবেন্দ্রজির যে ওয়াইফ অমৃতা ম্যাডাম বলেছিলেন যে দেবেন্দ্র ফডণবীস কালো কোট পরে শার্লক হোমসের মতো চশমা পরে রাতের অন্ধকারে যেতেন এমএলএদের সঙ্গে দেখা করতে। না, এবার দেখুন, বোঝাপড়ার আগে কিছু কথাবার্তা গোপন রাখা হয়। এইজন্য গোপনভাবে দেখা করা এটা তো থাকেই। কিন্তু এই কালো চশমা পরে এইসব বর্ণনা তো আমি শুনিনি। আর মুম্বাইতে এর কোনো প্রয়োজনও নেই। আমরা যেকোনো সময় যেকোনো সেন্টার প্লেসে বসে দেখা সাক্ষাৎ করতে পারি। কিন্তু একটা রহস্য আছে যেটা আপনাকে বলতে হবে আজ। দেবেন্দ্র ফডণবীস একটা বড় রোল প্লে করেছেন একনাথ শিন্দেকে বিজেপির সাথে আনার জন্যে। ঘোড়াটা ফডণবীসকে দিয়ে সাজিয়েছেন আর বর বানিয়ে দিলেন শিন্দেজিকে। দেখুন, দেবেন্দ্র ফডণবীস বাবু ঘোড়াটা নিজের জন্য সাজাননি। কারণ যে ধরনের পরিবেশ ছিল আর সামনে যে সরকার তৈরি হতে চলেছিল, মুখ্যমন্ত্রী বানানো ছিল, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই ওনাকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। কিন্তু আপনি আমায় এটা বলুন যে ওনাকে ডেপুটি সিএম বানানোর জন্য ফোর্স করেছিলেন কেন? উনি তো প্রেস কনফারেন্স করছিলেন, আপনি ফোন হ্যাঁ, করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। উনি এইরকম কিছু ভাবেননি, ডেপুটি চিফ মিনিস্টার হওয়ার কথা। কিন্তু আমাদের মনে হয়েছিল যে একজন বুদ্ধিমান মানুষ, যিনি মহারাষ্ট্রকে খুব ভালোভাবে বোঝেন, যিনি মহারাষ্ট্রের গভর্নেন্স এর সমস্ত জিনিসকে আগে থেকেই বুঝে নিয়েছেন, উনি এই মন্ত্রিমণ্ডলে থাকলে পরে সেটা খুবই ভালো হবে। আর তারপর উনার স্ট্যাটাস অনুযায়ী একনাথ শিন্ডেকে তো চিফ মিনিস্টার বানানো হয়েছিল। তাই উনি ডেপুটি চিফ মিনিস্টার রূপে কাজ করুক। আর সত্যি কথা, আমি কারোর জন্য না দেবেন্দ্র বাবু সম্পর্কে প্রশংসা করব, আর আমি ওনাকে শুভেচ্ছাও জানাবো একজন কার্যকর্তা হওয়ার দরুন। যেটা আমি ওনাকে যেটা বলেছি, ঠিক আছে? উনি কোনো লোভ বা স্বার্থ ছাড়াই, কোনো রকম শর্ত ছাড়াই, কোনো এদিক-সেদিক কথা না বলে, আপনারা যখন আদেশ আমাকে দিয়েছেন সেটা আমি ফলো করব। আর উনি ডেপুটি চিফ মিনিস্টারের পোস্ট স্বীকার করে নিয়েছেন। এখন কি কোনো উপায় আছে উদ্ধব ঠাকরের সঙ্গে বোঝাপড়া হওয়ার, শিবসেনার দুটো গ্রুপ একসাথে হয়ে যাওয়ার আর বিজেপির সাথে চলার? আমার মনে হয় না এই ধরনের কোনো পরিস্থিতি আসবে। কারণ যে ধরনের ব্যবহার এবং পরিবেশ তৈরি হয়েছে, আর আমাদের এগিয়ে যেতে হবে। আর এগিয়ে যাওয়ার জন্য আমাদের বোঝাপড়ার রাস্তা বেছে নিতে হবে। তার কোনো প্রয়োজন নেই। আমরা অবশ্যই এগিয়ে যাব, আর এই বোঝাপড়াকে নিয়েই আমরা এগিয়ে যাব। পাঞ্জাবে আপনারা অনেক বোঝাপড়া করেও এগিয়ে যেতে পারেননি। এবার আমরা এগিয়ে যাব। দেখুন, ৭৩টা সিটে লড়েছেন আর দুটো জিতেছেন। এর আগের যে বিধানসভা ভোট ছিল, সবাই বলত যে আকালি দলকে ছেড়ে দাও। আকালি দলের অবস্থা ভালো নয়, আপনি একাই ভোট লড়ুন। আমরা সবাই এনডিএর ধর্ম পালন করে প্রধানমন্ত্রী মোদি বাবু বললেন না, আকালি দল ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পার্টনার। প্রকাশ সিং বাদল ইজ দ্য ওল্ডেস্ট পার্টনার। আর তাকে সম্মান জানিয়ে আমরা তাকে ছাড়ব না। ভোটে যদি আমাদের লোকসানও হয়, আমরা লোকসান সহ্য করার জন্য তৈরি আছি। কিন্তু আমরা ছাড়ব না। ওনার সাথে আমরা ভোটে লড়েছি, লোকসান হয়েছে। আমরা আ আ বিপক্ষে বসে গেলাম। কথা এখানেই শেষ হয়ে যায়নি। এবার দেখুন, আমাদের অ্যালায়েন্স ছিল, ও আমাদের পার্টনার ছিল। কৃষি আইনকে নিয়ে হরসিমরত কৌর বাবু মন্ত্রী ছিলেন। উনি ক্যাবিনেটের পার্ট এবং পার্সেল ছিলেন যখন এই কৃষি আইন চালু হয়েছিল। উনি সেখানে তার ভূমিকা পালন করেছেন আরকি। তারপর কৃষি আইন পাস হয়ে গেল।
পরে যখন বিরোধিতা হওয়া শুরু হলো, তখন আকালি দল আমাদের থেকে দূরে সরে গেল। বললাম, "তুমি যেতে চাও, যেতে পারেন।" এত সময় পর্যন্ত এই অ্যালায়েন্সের জন্য আমরা শহরের ১১৭টা সিটের মধ্যে ২৩টা সিটে লড়ার মতো পার্টি ছিলাম। একটা ছোট্ট, সেটাও শহরে লড়ার মতো পার্টি। আমরা গ্রামে কখনো যাইনি। যখন আমরা তাদের অ্যালায়েন্স থেকে বেরিয়ে গেছি, ভারতীয় জনতা পার্টি ১ম বার আমরা ৭৩টা সিটে যাওয়ার সুযোগ পেয়েছি। ভবিষ্যতে আমরা পাঞ্জাবে ভারতীয় জনতা পার্টি অল্টারনেটিভ হতে চলেছে, আর অবশ্যই হবে। আর পরবর্তী সরকার বানাবে ভারতীয় জনতা পার্টি। হ্যাঁ। নাড্ডাজি, অ্যালায়েন্স সম্পর্কে আপনার সব কথাগুলো শুনতে খুবই ভালো লাগছে, সত্যি। তাহলে আসল ফ্যাক্টটা কি? বিগত ৮ বছরে ১৯টা এমন দল আছে যারা এনডিএর পার্ট হয়েও ছেড়ে চলে গেল। আমরা কাউকেই পাঠাইনি, আর কাউকে পাঠাবও না। নাড্ডাজি, আমি তো আপনার বয়ান রয়েছে আমার কাছে। আপনি বলেছেন যে দেশ থেকে সমস্ত পার্টি শেষ হয়ে যাবে, শুধুমাত্র বিজেপি বেঁচে থাকবে। আমরা বিচারধারা অনুযায়ী চলি, তাই সমস্ত ক্ষেত্রীয় পার্টি শেষ হয়ে যাবে। আপনি কি সবাইকে শেষ সবার আগে করতে চাইছেন? আমি বলছি। সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে ন্যাশনাল পার্টিগুলো আস্তে আস্তে কেন শ্রিঙ্ক করে গেল। কংগ্রেস পার্টি রাষ্ট্রীয় পার্টি হওয়া সত্ত্বেও কখনো রিজনাল অ্যাসপিরেশন ব্যাপারটা বোঝেনি। আপনি দেখুন, তামিলনাড়ুতে আগে কংগ্রেস সরকার ছিল, সমস্ত চিফ মিনিস্টাররাই ছিলেন কংগ্রেসের। ৬০ বছর আগে একটা রিজনাল পার্টি ওদের এখান থেকে সরিয়ে দিল। 60 years have passed and they are not able to regain that state. অন্ধ্রপ্রদেশে দেখুন, কংগ্রেস পার্টির সরকার ছিল। আপনি অন্ধ্রপ্রদেশকে বিভাজন করলেন, না অন্ধ্রে থাকতে পারলেন, না তেলেঙ্গানাতে। দুটো জায়গা থেকেই আপনি চলে গেলেন। কে চলে এলো? এক জায়গায় ওয়াইএসআর এর পার্টির অন্ধ্রপ্রদেশে চলে এলো, তামিলনাড়ুতে ডিএমকে চলে এলো, তারপর তেলেঙ্গানাতে কেসিআর এর পার্টি চলে এলো, কেশব চন্দ্রশেখর রাও এর পার্টি চলে এলো, তেলেঙ্গানা রাজ্য সমিতি চলে এলো, আজকাল সেটা রাজ্য সমিতি হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে কে চলে এলো? হ্যাঁ, তা ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি চলে এলেন, তৃণমূল কংগ্রেস চলে এলো। এত বছর ধরে আপনারা উত্তরপ্রদেশে রাজত্ব করেছিলেন, আপনাদেরই চিফ মিনিস্টার থাকতো। উত্তরপ্রদেশ থেকে আপনাদের পার্টি সরে গেল, সেখানে একটা রিজনাল পার্টি এসে বসে গেল, সমাজবাদী পার্টি। এই রিজনাল পার্টিগুলো আস্তে আস্তে দিস পার্টিজ আর বিকাম ফ্যামিলি পার্টিজ। আর ফ্যামিলি পার্টি হওয়ার কারণ বশত আমি মনে করি যে এটা হলো আনসাইন্টিফিক, এটা ভারতের মাটিতে থাকতে পারে না। এই জন্যই এই রিজনাল পার্টিগুলো নিজে নিজেই শেষ হয়ে যাবে। কখনো কাকা ভাইপো লড়বে, কখনো ভাই ভাইপো লড়বে, কখনো আবার ভাইয়ে ভাইয়ে লড়বে। এগুলো রিজনাল পার্টির, ফ্যামিলি পার্টির ধরন হতে চলেছে। ভারতের জনসাধারণের মধ্যে ফ্যামিলি পার্টিগুলোকে, পরিবারতান্ত্রিক পার্টিগুলোকে রিজেক্ট করবে, আর এই কারণেই বিজেপি কিন্তু এগিয়ে যাবে। নাড্ডাজি, যখন আপনি বলেন না যে রিজিওনাল পার্টিগুলো শেষ হয়ে যাবে, পরিবারতান্ত্রিক পার্টিগুলো শেষ হয়ে যাবে, শুধুমাত্র বিজেপি বেঁচে থাকবে, তখন মুঘলে আজমের একটা ডায়লগ মনে পড়ে যায়, তনিস কি আঁসু জুবা পার আহি গই। না দেখুন, আপনি তো চান সব শেষ হয়ে যাক। না, আমি চাই না। আমি তো ওনাদের বলছি এখন আই বিলিভ ইন হেলদি কম্পিটিশন। আমি তো হেলদি কম্পিটিশনের কথা বলি। কিন্তু আমি দেখতে পাই যে আপনি যদি ছোট ছোট গোলগুলো নিয়ে আপনি চলেন, তাহলে আপনি আমাদের বড় গোলগুলোর সঙ্গে ম্যাচ করবেন কি করে? ভগবান আপনাকে সদ্বুদ্ধি দিক, আপনি এগিয়ে যান। আমার আবার সমস্যা কোথায়? কিন্তু এই পথে চললে পরে আমাদের কাছে আসতে পারবে না।